দেখলে তো আমাদের জমি উঁচু হয়, আমাদের বেশ লাভ হয়েছে। অন্যদের জমির তুলনায় আমাদের ক্ষয়ক্ষতি অনেকটা কম হয়েছে এবার। তুমি ঠিক কথাই বলেছ গো। আমাদের জমি যদি নিচু হতো তাহলে আমাদের ধান অনেক আগেই জলের তলায় চলে যেত। উপরওয়ালা রক্ষা করেছেন আমাদেরকে। যখন আমি এই উঁচু জমি কিনতে চেয়েছিলাম তখন তো তুমি আমাকে কিনতে দাওনি। তোমার সঙ্গে কত যুদ্ধ করে তারপর এই জমি আমি কিনেছিলাম। তখন তো আর বুঝতে পারিনি যে এই জমি আমাদের কাজে লাগবে। শোনো, আমি যা করি তা সংসারের ভালোর জন্যই করি। এবার বুঝতে পেরেছো তো? বেশ বেশ বুঝতে পেরেছি। অন্য কৃষকেরা কেমন দুর্ভোগে পড়েছে দেখো, আর আমরা এখনো ভালোই আছি। প্রার্থনা করো যেন বন্যার জল আর না বাড়ে। যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু আমাদেরও দুর্ভোগ হবে। পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে আর জল তেমন বাড়বে না। এবারের মতো আমরা বেঁচে গেলাম। এরপর দেখে দেখে উঁচু জমিগুলোই কিনতে হবে, যেন বন্যার সময় আমরা চাষবাস করতে পারি। ঠিক কথাই বলেছ গো, সেটাই এখন থেকে করতে হবে। এবার চলো বাড়িতে ফিরে যাই, আবার মনে হয় বৃষ্টি হবে। চলো। ওগো, আমাদের ফসলের কি অবস্থা? তুমি দেখে এসেছো তো? আর দেখে কি হবে, দেখবার মতো আর কোনো পরিস্থিতি নেই। ফসলের কিছুই দেখার নেই এখন আর। কেন গো, কি হয়েছে? বন্যার জলে সব তলিয়ে গেছে নাকি? হ্যাঁ গো, ফসল এখন আর দেখা যায় না। চারিদিকে শুধু জল আর জল। তাহলে এবার আমাদের কি হবে? আমাদের গোলায় যতটুকু ধান আছে তাতে আমাদের পুরো বছর কাটবে না। এই কারণেই তো আমার চিন্তা দিন দিন বেড়ে যাচ্ছে। কারোর থেকে যে সাহায্য নেব সেটাও এখন আর সম্ভব হবে না। সবাই নিজেদের মতো সমস্যায় রয়েছে। তাহলে আমরা অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব? কিভাবে চলবো এই সারা বছর? আমি কিছু বুঝতে পারছি না, কোনো কিছু মাথায় আসছে না আমার। আমি মনে হয় পাগল হয়ে যাব। না না, এভাবে বলো না। এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের আমাদের কোনো একটা উপায় খুঁজতেই হবে। সমস্ত গ্রাম বন্যার জলের তলায় চলে গেছে। এখন আর কোনো উপায় খুঁজেও লাভ হবে না গিন্নি। বেশি বেশি প্রার্থনা করো যেন বন্যার জল নেমে যায়, তাহলে অল্প হলেও কিছু ফসল আমরা পাবো। দেখি কি করা যায়। কোনোভাবে এই বছরটা কাটিয়ে উঠতে পারলে পরবর্তী বছর থেকেই উঁচু জমি কিনবো। দেখো কি হয়। শোন ভোলা, তোর সাথে কিছু আলোচনা করি। আবার বাইরে গিয়ে এই আলোচনা সবাইকে বলে দিস না জানো। না বাবু, বলে দেব কেন? আমি তো আর অমূলক মানে অকাট মুখ্য নই। যাই হোক, আমি তো আপনার বিশ্বস্ত সহকারী, তাই না? তুই বিশ্বস্ত সহকারী, আমি এটা মানি। তবে তুই যে একটু বোকা সেটাও আমি জানি। মাঝে মধ্যে মন ভোলা হয়ে যায় বাবু, তাই তো অনেকের কাছে অনেক কিছু বলে ফেলি, ইচ্ছে করে কিছুই করি না। আচ্ছা, এসব কথা বাদ দে। এখন বল, গ্রামের অবস্থা কেমন? গ্রামের অবস্থা তেমন ভালো নয় বাবু। গ্রামের অবস্থা খুব খারাপ। সমস্ত গ্রাম জলের তলায় চলে গেছে। কৃষকেরা বড়ই দুর্ভোগে রয়েছে গো। আমি তো এটাই চাই, আর এটাই তো মোক্ষম সুযোগ। কৃষকেরা যদি বিপদে পড়ে তাহলে আমি তাদের ভালোভাবে লুট করতে পারবো। কিন্তু লুট করা কি ঠিক হবে? এটা তো অন্যায় কাজ বাবু। আপনি তো গ্রামের মোড়ল। এই একটা কারণে তোকে আমার পছন্দ হয় না। তুই আমার সহকারী, আমি যা বলবো তুই সেটাতেই সহমত করবি। সহমত করা ছাড়া আমার তো কোনো উপায় নেই বাবু। বলুন বাবু, আপনি কি করতে চান বলুন। আপনি যা করবেন আমি তাতেই রাজি। প্রথমত আমি সবাইকে লুট করব। তারপর যদি তারা আমার কাছে সাহায্য চাইতে আসে আমি ধানের দাম বাড়িয়ে দেব। ঠিক আছে বাবু, তাই হবে। কিরে মন ভোলা ভোলা, কি খবর? তোর দিনকাল কেমন যাচ্ছে? এখন তার এইদিকে আসতে তেমন দেখি না তোকে। তুমিও আমাকে মন ভোলা বলছো? সবাই আমাকে এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে, আমার আর ভালো লাগে না যত সব। আরে মন খারাপ করিস না, আমি তো একটু মজা করলাম। তোদের সাথে মজা করব না তো কাদের সাথে করব বল? ও, তুমি আমার সাথে মজা করেছো? আমি ভেবেছি তুমি আমাকে অপমান করেছো। না রে বোকা, আমরা অমন মানুষ নই যে সবাইকে অপমান করে বেড়াবো। এখন বল তোর কি অবস্থা? আমার অবস্থা তো ভালো। তোমাদের কি অবস্থা? বন্যায় তোমাদের অনেক ক্ষতি হচ্ছে, তাই না?
হ্যাঁ, ক্ষতি হওয়ার কথা ছিল, তবে আমার অবস্থা মোটামুটি ভালো। ভালো হলে কি হবে, দুদিন পরে তোমার অবস্থাও খারাপ হবে। বিহারী বাবু যে পরিকল্পনা করেছে না। বিহারী বাবু পরিকল্পনা করেছে? মানে ঠিক কি পরিকল্পনা করেছে আমাকে একটু বলতো। না না, বিহারী বাবু আমাকে বারবার করে বলে দিয়েছে যেন তার পরিকল্পনার কথা আমি কাউকে না বলি। তাই বলে তুই আমাকেও বলবি না? তার মানে তুই আমাকে ভাই হিসেবে মানিস না? আমাকে একটুও ভালোবাসিস না তুই? না দাদা, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। শুধু বিহারী বাবু বলেছে তিনি যে লুটের সিদ্ধান্ত নিয়েছেন সেটা যেন আমি কাউকে না বলি। ও মা, তাই নাকি? আচ্ছা, কাউকে বলিস না কিন্তু। না না, আমি কাউকে বলিনি তো। দেখলে না, তুমি জিজ্ঞাসা করবার পরেও আমি তোমাকে বলিনি। আচ্ছা আচ্ছা, আজকে উঠি রে, তুই অনেক ভালো ভোলা, বুঝলি? তুই অনেক ভালো। আপনার পায়ে পড়ি বাবু, আমার সাথে এমন অন্যায় কাজ করবেন না। এবছর আমার ফসল তেমন ভালো হয়নি, এটুকু আমার শেষ সম্বল। আমার ধানের প্রয়োজন, তাই আমি ধান নিয়ে যাচ্ছি। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এমন করবেন না বাবু, দয়া করুন, একটু দয়া করুন আমাদের উপরে। এগুলো তো আমাদের ধান। এতক্ষণ তোদের ধান ছিল, এখন এগুলো আমার ধান। তোদের যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার কাছে সাহায্যের জন্য যাবি, আমি সাহায্য করব। এই ধানগুলো আমাদেরকে দিয়ে সাহায্য করুন বাবু, আপনারা দয়া করে এই ধানগুলো লুট করবেন না। কি বললি তুই? আমি লুট করছি? এই গ্রামের সমস্ত সম্পত্তি আমার, তাই এই ধানগুলো আমার। আমি শুধু শুধু অন্যের জিনিস লুট করতে যাব কেন? কি বলছেন বাবু? এই ধানগুলো আমার নিজের জমির, আপনার জমির নয়। এই ধানগুলো আমরা সারা বছরের ভরসা আমাদের। এই শর্ত, এসব আমার দেখবার বিষয় নয়। আমাকে বাধা দিতে আসবি না একদম, তাহলে কিন্তু ভালো হবে না। আপনার পায়ে পড়ে বাবু, আমি হাত জোর করে আমার ক্ষমা চাইছি। আমার সাথে এমন করবেন না, ঘরে অসুস্থ মা আছে আমার। তা দিয়ে আমি কি করবো রে? সর। না না গিন্নি, আমি আর মানতে পারছি না। এসব কি হয়ে গেল আমার সাথে? ওপরওয়ালা আমার সহায় কেন হচ্ছে না? কি আর করার, এমন এক পরিস্থিতিতে আছি যে ভালো পরিস্থিতিতে যেতেই পারছি না। আমরা দিন দিন আরো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এভাবে চলতে থাকলে তো চলবে না, তাহলে তো আমার না খেয়ে মরে যাব। কিছু তো করতে হবে। ওই মোড়লের বিরুদ্ধে কি আর করতে পারবে? দেখলি না কিভাবে আমাদের সমস্ত ধানগুলো নিয়ে গেল? আমরা তো বাধা দিতেও পারলাম না। ও পরলা, ওই মোড়লের একদিন সঠিক বিচার করবে। আমাদের মতো দরিদ্র কৃষকদের ঠকিয়ে নিজের গোলা ভর্তি করছে। আমরা গ্রামবাসীরা এক হয়ে যদি মোড়লের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি, তবে ওই মোড়লের হাত থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু বিহারী বাবুর বিরুদ্ধে কেউ কথা বলবার সাহস করবে না। যে কথা বলবে তারই সর্বনাশ হবে। কেউ নিজের সর্বনাশ নিজে কেন ডেকে আনবে বলো? তাহলে কি এভাবেই চলবে? তুমি বলো, এখন পুরোটা বছর আমরা কি করব, কি খাবো, কিভাবে বাঁচবো? জানি না গিন্নি, আমি কিচ্ছু জানি না। এই জীবন রাখতে আমার ইচ্ছে হয় না। ইচ্ছে হচ্ছে আমি মরে গিয়ে মুক্তি পাই। এভাবে বলো না গো, উপরওয়ালা যখন আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের খাবারের ব্যবস্থাও তিনি করে দেবেন। দেখি কি হয় শেষমেশ। গিন্নি, ভেবেছিলাম আর বৃষ্টি বাদল হবে না, কিন্তু বৃষ্টি কমার তো কোনো নাম নেই। এভাবে বৃষ্টি চলতে থাকলে আমাদের উঁচু ধানের জমিও জলের তলায় চলে যাবে। কি আর করবো বলো, প্রাকৃতিক বিপর্যয় তো আর আমাদের কোনো হাত নেই। আমরা তো আর এটাকে থামাতে পারবো না। কিন্তু এমন হলে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের গোলায় তো পর্যাপ্ত পরিমাণে ধান নেই। আমরা সারা বছর চলবো কিভাবে? শুনলাম ভীরুর ধানগুলো নাকি বিহারী বাবু নিয়ে গেছে। ওরা তো এখন অসহায় হয়ে গেছে, ওরা চলবে কিভাবে? তা তো জানি না গিন্নি। ওদের তাও গোলায় ধান ছিল, আমাদের তো তাও নেই।
এই জমির ধানের উপরই আমাদের যত ভরসা। তুমি চিন্তা করো না গো, আমি তো তোমার পাশে আছি। আমরা দুজনে মিলে ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব। তুমি আছো বলি তো আমি ভরসা করতে পারি গিন্নি, না হলে এই সংসারে আমি একা হাতে কিভাবে সামলাতাম। তাহলে এসব চিন্তা ভাবনা বাদ দাও তো, আমি তো আছি। আমি তোমার সংসার ধরে রাখবো, তুমি দেখে নিও, কিচ্ছু হবে না। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। সংসারটা না ধরে রাখতে পারলে তুমি আমি দুজনেই না খেতে পেয়ে মরে যাব। শোনো, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি আমি একসাথে মোকাবেলা করব। আমাদের জমির ফসলগুলোকেও আমরা রক্ষা করব। তোমার কথায় অনেক ভরসা খুঁজে পেলাম। আমি এবার সত্যি কথা বলছি, কঠিন পরিশ্রম করে হলেও আমার জমির ফসলগুলোকে আমি রক্ষা করেই ছাড়ব। দেখলি তো ভোলা, কিভাবে অন্যের জিনিস লুট করে নিজের সম্পত্তি বানাতে হয়। আমার থেকে এগুলো শিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। এইসব শিখে কাজ নেই বাবু, আমি আপনার মতো কঠোর কখনোই হতে পারবো না, কাউকে কখনোই ঠকাতে পারবো না। কি বললি? তুই কিন্তু বর্তমানে কথায় কথায় আমাকে অনেক অপমান করছিস, সেটা কিন্তু ঠিক না ভোলা। আমি তো সহজ সরল মনে যা মুখে আসে তাই বলে দিই, আপনাকে অপমান করবার কোনো ইচ্ছে আমার নেই বাবু। আচ্ছা বাদ দে, এখন শোন, আগামী কালকে আমরা আরো কয়েকটা বাড়ি থেকে লুট করব। এত লুট করে আপনি কি করবেন বাবু? তুই কি সব কিছু ভুলে যাস নাকি? এই যে লুট করে যত জিনিসপত্র আনবো, এই জিনিসপত্রের জন্য দুদিন পরেই কৃষকেরা আমার কাছে আসবে। তাহলে আর কি কথা, ওটাই রইল। আগামী কালকেই আমরা আরও কয়েকটা বাড়িতে লুট করব। সাবধান, এ কথা যেন কারোর কানে না যায়। কেউ যদি আগে থেকেই জানতে পারে তাহলে কিন্তু জিনিসপত্রগুলো লুকিয়ে রাখবে। না বাবু, কারোর কানে যাবে না, শুধু আজকের দিনের তো ব্যাপার। আজকে আর আমি কোথাও যাচ্ছি না, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তুই সব কিছু ঠিক কর আগামীকালকে লুটপাট করবার জন্য। আচ্ছা বাবু, কিন্তু আগে কার বাড়িতে যাবেন? সেটা এখনো ঠিক করিনি। আগে বের হই, তারপর দেখি কার বাড়িতে যাওয়া যায়। যার বাড়িতে বেশি ধান রয়েছে তার বাড়িতেই যাব। ঠিক আছে, তাই হবে। আসুন বাবু আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করে আছি। আপনাকে স্বাগত জানানোর জন্য কত লোকজন দাঁড় করিয়েছি দেখুন। একে এখানে এত লোকজন কিসের? তোমার বাড়িতে কোনো আয়োজন হচ্ছে নাকি? আয়োজন তেমন কিছুই না, আপনি আসবেন শুনে আমি গ্রামের লোকজনদের এখানে ডেকে এনেছি। গ্রামের লোকজন আপনাকে দেখবার বড্ড ইচ্ছে পোষণ করেছিল। তুমি কি আমার সাথে মজা করছো? এতগুলো লোকজন তুমি এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? কেন আবার আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করতে? আপনার তো পরিকল্পনা ছিল আজকে লুটপাট করবার। আমি নিশ্চিত বুঝেছিলাম আজকে আপনি আমার বাড়িতেই আসবেন। কিন্তু তুমি এত কথা জানো কিভাবে? মানে তোমাকে কি ভোলা সব কিছু বলে দিয়েছে? না না, ভোলা আমাকে কিছু বলেনি। শুনুন, বাতাসেরও কান রয়েছে, তাই আপনার পরিকল্পনা উড়ে উড়ে আমার কাছে চলে এসেছে। বড্ড হেঁয়ালি করে কথা বলছো তুমি। তুমি কি ভেবেছ এতগুলো লোকজন এখানে দাঁড় করালে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? আজকের মতো নিশ্চয়ই বেঁচে যাব, তারপর কে মরবে কে বাঁচবে সেটা তো সময় বলে দেবে। চালাকি করছো আমার সাথে? চালাকি করে নাও, আমিও তোমাকে বলছি আমি আমার পরিকল্পনা সফল করেই ছাড়ব। আমিও দেখি আপনি আপনার পরিকল্পনা কিভাবে সফল করেন। আমি আপনাকে আর কোনো অন্যায় কাজ করতে দেব না। আর বলিস না, বিহারী বাবুর মুখটা একদম দেখবার মতো ছিল। তার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মুখটা একদম চুপসে গেছে। ইস, আমিও যদি তোমার মতো এমন কোনো কাজ করতাম তাহলে আমার ধানগুলো লুট হতো না। কি করে করবি? তুই তো আর আগে থেকে বিহারী বাবুর পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানতিস না। আমি তো জেনে গেছি বলি বেঁচে গেলাম। কিন্তু তুমি বলো দাদা, এই যে বিহারী বাবু কাজগুলো করছে, এগুলো কি ঠিক কাজ করছেন উনি? একদমই না। ওনার এই অন্যায় কাজগুলো আমাদেরকে থামাতেই হবে, কিন্তু কিভাবে, মানে কি যে করব কে জানে। কিভাবে আবার? এই যে আজকে সবার সামনে তুমি তাকে অপদস্থ করলে, এভাবেই অপদস্থ করতে হবে।
তবে যদি একটু শরম লজ্জা হয়। শরম লজ্জা কিভাবে হবে? আরে বিহারী বাবুর তো না কি নেই, শরম লজ্জা কিভাবে হয়? তুমি যে কি বলো না দাদা, একজন জলজ্যান্ত মানুষের নাক থাকবে না তা কি করে হয়? আরে তুইও হলি বোকা, এই নাক সেই নাক নয়, এই নাক কোনো লজ্জার নাক নয় রে, বিহারী বাবুর লজ্জার নাক নেই, বুঝলি? এটা তুমি একটা উচিত কথা বলেছো দাদা, বিহারী বাবুর কোনো শরম লজ্জা নেই। ওপরওয়ালা যখন শরম লজ্জা দিচ্ছিল তখন হয়তো বিহারী বাবু ঘুরতে গিয়েছিল। এভাবেই এখন থেকে বিহারী বাবুর সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিতে হবে, তাহলে বিহারী বাবু টের পাবে। এবার থেকে এটাই করব, যার বাড়িতে উনি লুটপাট করতে যাবেন আমরা সেখানে গিয়ে সবাই মিলে বাধা দেব। তোমাকে না কতবার বলেছি এত চিন্তা করতে হবে না, আমরা কি মরে গেছি নাকি? আরে আমরা থাকতে সংসারে কোনো কিছু হতে দেব না আমরা। তা বললে কি আর হয়? এই সংসার যেমন তোদের, এই সংসার তেমন আমারও। আর আমার সংসার নিয়ে আমি চিন্তা করব না? চিন্তা করে তো নিজের শরীরের 12টা বাজিয়ে দিয়েছো, এখন আর আগের মতো সুস্থ হতে পারো না। তুমি এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে নাকি? আমার সুস্থ হওয়া হবে না, আমার তো সময় শেষ, বুড়ো হয়ে গেছি। এখন কি আর সুস্থ জীবন চাওয়া উচিত? বুড়ো হয়ে গেছো মানে? তোমার বয়সই বা কত হলো? তুমি আরো অনেক বছর বাঁচবে আমাদের সাথে, আমরা একসাথে বাঁচবো। সংসারের যা অবস্থা, তাতে কয়েকদিন পর আমাদের তিনজনেরই কেমন অবস্থা হয় কে জানে। তার থেকে বরং আমি তোদের বোঝাটা একটু কমিয়ে দিই। শোনো মা, সন্তান যেমন মায়ের কাছে কখনো বোঝা হয় না, মাও তেমন ঠিক সন্তানের কাছে কোনো দিন বোঝা হয় না। সেটা তো জানি, আমি তোদের কাছে কখনোই বোঝা স্বরূপ নই, তবে সংসারের অবস্থা তো খারাপ। ওসব তোমাকে চিন্তা করতে হবে না, আমরা আছি, আমরা ঠিক সামলে নেব। আমি কবিরাজকে খবর দিয়েছি, দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখো আমাদের গ্রামে যা শুরু হয়েছে, এমনভাবে চলতে থাকলে তো চলবে না। ওই বিহারী বাবু আমাদের হাড় মাংস জ্বলিয়ে খাচ্ছে, বিহারী বাবুকে যেভাবেই হোক আটকাতে হবে। কিন্তু কিভাবে আটকাবো আমরা? বিহারী বাবু আমাদের কোনো কথা শোনবার মানুষ নন, আর তাছাড়া তিনি আমাদের গ্রামের মোড়ল, তার শক্তি আমাদের থেকেও বেশি। একদম না, হয়তো তার কিছু লাঠিয়াল বাহিনী আছে, তবে আমরা গ্রামবাসীরা যদি একত্র হই তাহলে ওসব লাঠিয়াল বাহিনী আমাদের সামনে কিছুই না। এটা তুমি মন্দ বলনি, আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি তাহলে আমাদের প্রতিবাদে বিহারী বাবু থামতে বাধ্য হবে। দেখ, আজকে তোর গোলা ধান নিয়ে গেছে, কালকে আমারটা নেবে, পরশুদিন গ্রামের সবারটা নেবে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? আমরা তো না খেতে পেয়ে মরে যাব। তাহলে চলো আমরা গ্রামবাসীরা সবাই একত্র হয়ে বিহারী বাবুর বিরুদ্ধে প্রতিবাদ করি। আগে দেখ গ্রামবাসীরা কি বলে, বিহারী বাবুর বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে রাজি হবে কিনা। বিহারী বাবুর আসল চরিত্র সম্পর্কে সবাই মোটামুটি জানে, নিজেকে রক্ষা করবার জন্য হলেও সবাই আমাদের সঙ্গই দেবে। সবাই যদি আমাদের সঙ্গ দেয় তাহলে আর বসে থেকে লাভ নেই। বিহারী বাবু যখন তখন আমাদের ওপরে আবার আক্রমণ করতে পারে, এভাবে ভয় দেখিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। তাহলে চল, প্রতিবাদ করবার সময় এখন হয়ে গেছে, আমরা আর মুখ বন্ধ করে সহ্য করব না। ব্যাপার কি? তোমরা দলবল নিয়ে আমার বাড়িতে এসেছো কেন? কোনো সাহায্যের প্রয়োজন নাকি? বল বল, তোদের কি সাহায্যের প্রয়োজন বল। আপাতত আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, এবার আপনার সাহায্যের প্রয়োজন অবশ্যই হবে। মানে কি বলতে চাইছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না তো। এবার বুঝতে পারবেন, গ্রামবাসীরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এবার আপনি চিন্তা করুন আপনি এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবেন। শোনো শোনো, আমি এই গ্রামের মোড়ল, আমার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এমন কে আছে এই গ্রামে? আর তাছাড়া তোমরা প্রতিবাদ করে আমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবো কি না সেটা আপনি এখনই দেখে নিন। এই গ্রামবাসীরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই তোমরা তোমাদের প্রতিবাদের ভাষা বিহারী বাবুকে বুঝিয়ে দাও তো।
আরে আরে কি করছো তোমরা সবাই? পাগল হলে নাকি? লাগছে তো আমি মোড়ল, মোড়ল, গ্রামের মোড়ল। আমার গায়ে হাত তুলছো তোমরা, এর ফল কিন্তু ভালো হবে না ওরে বাবা। আপনি ঠিকঠাক থাকলে না হয় আমরা ফল দেখতে পাবো। আগে আপনি নিজেকে বাঁচান। এই পরিস্থিতি এসেও আপনি অহংকার করে যাচ্ছেন। না তোমরা কিন্তু ঠিক কাজ করছো না শম্ভু, এর উচিত শিক্ষা কিন্তু তোমরা পাবেই। আরে গ্রামবাসীরা, তোমরা কিভাবে মারছো? বিহারী বাবু তো আমাদের ভাষা বুঝতে পারছে না, ভালোভাবে বুঝিয়ে দাও। না না, আমি বুঝতে পেরেছি, আমি আর কখনো এমন করব না। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। বেশ বেশ, তাহলে এবারের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি। এ গ্রামবাসীরা সবাই চলো। শোন ভীরু, আমরা গ্রামবাসীরা সবাই তোর সাথে আছি। তুই এবার একা নোস, তোর যা যা প্রয়োজন সব আমাদেরকে বলবি। কিভাবে বলবো দাদা? বন্যার দুর্ভোগে সবাই অতিষ্ঠ হয়ে আছে। এই অবস্থায় আমি কার কাছে সাহায্য চাইবো? কে করবে? আরে আমরা তো এখনো জীবিত আছি। আমরা আমাদের সংসার চালাতে পারলে সবাই মিলে সাহায্য সহযোগিতা করে তোদের ছোট সংসারটাও সামলাতে পারবো। কিন্তু অন্যের দয়া নিয়ে বেঁচে থাকবো, এটা কেমন দেখায় না দাদা? এটা হয় না। কেন হতে পারে না? আমরা গ্রামবাসীরা তো একে অপরের বন্ধু। বন্ধুত্বের দিকে সাহায্যের হাত এগিয়ে দিতেই পারে। আমি আমার জন্য অন্য পরিবারদের বিপদে ফেলে দিতে পারি না। আমাকে যে সাহায্য তারা করবে তা দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলবে। সবাই মিলে যদি সাহায্য করি তবে সেটা বড় বিষয় হয়ে দেখা দেয় না। এটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আমি তো বুঝতে পারছি দাদা, কিন্তু তবুও মন যে সায় দিচ্ছে না। এখন মনের কথা শোনবার সময় নয়। মনের কথা শুনতে গেলে আরো খারাপ পরিস্থিতিতে পড়তে হবে। পরের বার থেকে আমরা সবাই একসাথে চাষাবাদ করব। ঠিক আছে দাদা, তোমরা সবাই এত করে যখন বলছো তাহলে আমারও আর কিছু বলবার নেই। তবে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনি কোথায় যাচ্ছেন বাবু? এত রাতে আপনি ঘর থেকে বের হয়েছেন? গ্রামবাসীদের হাতে পড়লে তো মার খাবেন। গ্রামবাসীদের হাতে যেন পড়তে না হয় সেই কারণেই তো বের হচ্ছি। তুই আমার পথ আটকাস না। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। গ্রাম ছেড়ে চলে যাবেন মানে? কোথায় যাবেন আপনি? আর তাছাড়া আপনি তো গ্রামের মোড়ল। আর মোড়ল? এখন আর আমাকে মোড়ল হিসেবে কেউ মানবে না রে। এখন উঠতে বসতে সবার কাছে আমি অপমানিত হব। তাই বলে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন? আমি কার কাছে থাকবো? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুই ভালো মানুষ রে, তোকে সবাই পছন্দ করে, তোর কিচ্ছু হবে না। তবে আমি এখানে থাকতে পারবো না। এই অপমান আমি আর মেনে নিতে পারছি না। বাবু, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমাকে ছেড়ে গ্রাম ছেড়ে আপনি থাকতে পারবেন? এখন ওসব ভাবার সময় নয়। এখন নিজের জীবন নিয়ে পালাতে পারলেই হলো। তুই আমাকে আর বাধা দিস না। ঠিক আছে বাবু, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন। এই গ্রাম ছেড়ে চলে গিয়ে আপনি ভালো থাকতে পারলে তাই হবে। আচ্ছা, তুইও ভালো থাকিস। তুই বড্ড সহজ সরল। আশা করছি এ গ্রামে তোর আর কোনো সমস্যা হবে না। কি রে ভোলা, তোর এখন কি অবস্থা? গতকাল মার খাওয়ার পর এখন আবার আমার কাছে এসেছিস? তোমরা শুধু শুধু আমাকে মারলে, বুঝলে তো? আরে বাবা, আমি তো বিহারী বাবুর কাজ করি, তার অনুমতি তো আমাকে, অনুমতিতেই তো আমাকে সব কাজ করতে হবে। শোন ভোলা, এ গ্রামে অনেক কাজ রয়েছে, তুই যে কোনো একটা কাজ করতেই পারিস। শুধু শুধু বিহারী বাবুর সাথে অন্যায় কাজ কেন করিস? আরে অন্যায় কাজ করতে পারবে না। বিহারী বাবু গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। পালিয়ে গেছে? মানে কোথায় পালিয়ে গেছে? তা তো জানি না, তবে এই গ্রামে আর কখনোই আসবে না। এই গ্রামে থাকলে নাকি তার অপমানিত বোধ হবে, তাই জন্য চলে গেল। আমি আটকানোর চেষ্টা করেছিলাম। যাক, ভালো হয়েছে। অবশেষে এই গ্রামে একটা আপদ বিদে হয়েছে। এই আপদের জন্য কোনো কৃষক ভালোভাবে জীবনযাপন করতে পারেনি। কিন্তু বিহারী বাবু আমাকে সাথে নিয়ে গেলেন না। এখন আমার কি হবে বলো তো? তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আরে তোর উপরে আমরা রাগ রাখবো কেন? এখনো তোর অন্যায়ের শাস্তি তো তুই গতকাল কি পেয়ে গেছিস। আমরা সবাই তোকে ক্ষমা করে দিয়েছি। তুই একটু সৌম্য দাদাকে বল যেন ক্ষমা করে দেয়। আমি আর এই অন্যায় কাজ সব করবো না। অবশ্যই বলবো। আর আমরা গ্রামবাসীরা সবাই মিলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব, কেমন? ঠিক আছে, তাই হবে। কেন যে তোদের মতো ভালো লোকেদের বিহারী বাবু সবসময় ক্ষতি করতো কে জানে।
যাক, বিহারী বাবুকে নিয়ে এখন এত চিন্তা করতে হবে না। এখন থেকে তুই মুক্ত, স্বাধীন। শোনো গ্রামবাসীরা, এবার বন্যার দুর্ভোগে পড়তে হয়েছিল আমাদের মতো গরিব কৃষকদের। তবে খুশির খবর এই যে বন্যার জল অনেকটাই কমে গেছে। তার মানে এখন থেকে আমরা আবার ভালোভাবে চাষাবাদ করতে পারবো, আমাদের বেশি লোকসান হয়নি। ঠিক কথাই বলেছ। যতটুকু লোকসান আমাদের হয়েছে তা বিহারী বাবু পালিয়ে গিয়ে পূরণ করে গেছে। বিহারী বাবু আমাদের থেকে যে ফসলগুলো লুট করেছিল সেই ফসল আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নেব। একদম ঠিক কথা বলেছ। বন্যার জলে যত ফসল আমাদের নষ্ট হয়ে গেছে সেই ক্ষতিপূরণ আমরা এই ভাগ বাটোয়ারা থেকেই করব। বেশ, তাই হবে। তাহলে সবাই মিলে বিহারী বাবুর বাড়িতে চলো, আমরা শুধু আমাদের ফসলগুলোই নিয়ে আসব। তবে আরেকটা কথা, এর পাশাপাশি আমাদেরকে নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে। এবার থেকে গ্রামে আর কোনো ঝামেলা থাকবে না। এবার আমরা ঝামেলাহীনভাবেই চাষাবাদ করতে পারবো, আর কারোর ফসল লুট হওয়ার ভয়ও রইল না। আমাদের গ্রাম আবার নতুনভাবে সেজে উঠবে। আমাদের গ্রামে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। আমার একটা কথা আছে, ভোলা যেহেতু নিজের ভুল স্বীকার করেছে, ভোলাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, একদম। ভোলা এমনিতেও পরিশ্রমী মানুষ, তবে একটু সহজ সরল, তাতে সমস্যা হবে না। ওকে আমরা সবাই মিলে একটা কাজের ব্যবস্থা করে দেব। বেশ, তাহলে তাই হবে। চলো নতুন করে আবার সবাই শুরু করি।